আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 37। আজকের ভেনাসের বিকেলটা ছিল শান্ত, নিস্তব্ধ। এক নক্ষত্রের শক্তি ব্যবহার করে গঠিত হয়েছিল ভেনাসের এলড্রা ল্যাবরেটরিটা। এলড্রা প্রাসাদের ঠিক নিচতলায় নির্মম গোপন সেই ল্যাবে নিঃশব্দে কাজ চলছিল আজকের দিনটায়। স্টেইনলেস কন্টেইনারে থাকা বিকৃত মৃতদেহটি ধরে রাখা হয়েছে বায়োপ্লাজমা টেবিলের উপরে। প্যালেস্ট হ্যালো স্কিনে ভেসে উঠছে একের পর এক জিনের অনুক্রমিক ডিএনএ ম্যাট্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। ল্যাবের কৃত্রিম বুদ্ধিমত্তা LYNX03 স্বয়ংক্রিয়ভাবে তথ্য বলে উঠল। এক একটি কোড, এক একটি সিকোয়েন্স খুলে যাচ্ছে ধীরে ধীরে, তথ্য ভেঙে যাচ্ছে ফ্র্যাকশনাল মলিকিউলে। হঠাৎ করে স্ক্রিনে একটি হলো ইমেজ ফুটে উঠল। সাবজেক্ট আইডেন্টিফাইড, আলাইরা। ড্রাকনিস স্তব্ধ হয়ে গেলেন। থারেনিয়াস, আলবিরা, জ্যাসপার আর এথিরিয়ান সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, তাদের মুখে কোনো শব্দ নেই। আলাইরা যে গতকাল থেকে নিখোঁজ হয়েছিল, ফিওনা আর জ্যাসপারের ওয়েডিংয়ের সমস্ত ডেকোরেশন একাই করেছিল, আর সেই এত বছরের পুরনো ওয়েডিং প্ল্যানের আজ এমন নৃশংস মৃত্যু ঘটে গেল কি করে? হঠাৎ করে এলড্রা প্রাসাদের গুদামে তার দেহ এলো কিভাবে, আর কেই বা মারল তাকে? LYNX03 ডিভাইস পুনরায় বলে উঠল, ডেথ টাইম এস্টিমেটেড 48 ঘন্টা পূর্বে। উপস্থিত সবাই একসাথে চমকে উঠল। 2 দিন আগে মারা গিয়েছে, তাহলে এতক্ষণেও কেউ কেন টের পেল না? ড্রাকনিস গভীরভাবে বললেন, এই হত্যা দেখে মনে হচ্ছে কেবল ব্যক্তিগত প্রতিহিংসা থেকে নয়, এটা রাজ্যকে টার্গেট করে দেওয়া হয়েছে কোনো আগাম বার্তা মনে হচ্ছে। হলো স্ক্রিনের পাশে আলোক রেখাটা খানিকটা কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য লুকিয়ে থাকা চোখ দেখে যাচ্ছে সব কিছুই। এলড্রা প্রাসাদে কোনো আসন্ন বিপদের ছায়া যেন নেমে আসছে ধীরে ধীরে। এথিরিয়ানের মনে ভার্সিটির ঘটনাটি ঘূর্ণন তুলছিল মস্তিষ্কে ঠিকই, কিন্তু এখন তা বলার সময় না। আলাইরার মৃত্যু, রাজ্যের সবার মধ্যে ক্রমশ বেড়ে ওঠা উদ্বেগ, সব মিলিয়ে এলড্রা প্রাসাদের পরিবেশটা এখন টানটান উত্তেজনায় ভরা। এদিকে ফ্লোরাস রাজ্যে রাজা জারেন হেঁটে চলছেন চুপচাপ দরবার হলের করিডোর পেরিয়ে। তার পাশে হাঁটছেন লিয়ারা। দুজনের চোখে গভীর উদ্বেগ বিদ্যমান। মেয়েটা একেবারে চুপ হয়ে গেছে। ভাই, লিয়ারের কণ্ঠ কাঁপছে। জারেন খানিকটা থেমে বললেন, আলাইরার মৃত্যুর খবরটা শুনলাম, কিন্তু অ্যালিসার আচরণ কেমন যেন অদ্ভুত লাগছে না তোমার? লিয়ারা চুপচাপ মাথা নাড়ল শুধু। ঘরের দরজা খুলতেই দেখা গেল অ্যালিসা বিছানায় বসে আছে চুপচাপ, এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে। কোনো কথা নেই ঠোঁটে, চোখে এক ফোঁটাও পানি নেই। এক ধরনের নিঃশব্দ আতঙ্ক তার চারপাশে ঘনিয়ে আছে। রাজা জারেন ফিসফিস করে বললেন, এভাবে থাকলে আমাদের ওকে নিয়ে দেবতা আব্রাহারের কাছে যেতে হতে পারে। লিয়ারা বলল, না ভাই, ওকে এখান থেকে সরানো ঠিক হবে না। আমি দেখছি বিষয়টা। ও যেন কিছু মনে করতে চাইছে কিন্তু পারছে না। বাহিরে তখন বয়ে চলছে অদ্ভুত নিস্তব্ধতা। সিলভা ভার্সিটি থেকে ফিরে নিজের কক্ষেই বসে আছে, হাতে ধরা ল্যাপটপ, কিন্তু ল্যাপটপের স্ক্রিন অফ। দৃষ্টি স্থির হয়ে আছে একটা বিন্দুর দিকে। জীবনটা এত জটিল হয়ে গেল কেন? নিজের মনেই সে বলল। জীবনটা তো সহজ ছিল, সেই দিনগুলো যখন সে দূর থেকে এথিরিয়ানকে দেখত, একতরফা ভালোবাসত, কিন্তু শান্তিও ছিল, কোনো প্রত্যাশা ছিল না, দুঃখও ছিল না। এখন এথিরিয়ান আর সেই আগের মতো নেই। তার চোখে আগুন, তার চারপাশে উন্মাদনা, আর সিলভার মাঝে জন্ম নিচ্ছে এক অদ্ভুত অপরাধবোধ। আমি কি ভুল করলাম তবে? হঠাৎ করে মনে পড়ে গেল আজকে ক্যাম্পাসের দৃশ্যটা। এথিরিয়ান কিভাবে প্রফেসরকে মারল, আর যার কারণে এথিরিয়ানকে বহিষ্কার হতে হলো। তোর সাহস হয় কি করে আমার সিলভার গায়ে হাত দেওয়ার? এই বাক্যটা বারবার তার কানে বাজতে লাগলো। সিলভার ঠোঁট কেঁপে উঠল, এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। সে জানে না এখন কার জন্য কাছে, নিজের জন্য নাকি এথিরিয়ানের জন্য। ভেনাসে কৃত্রিম চাঁদের আলো জানালার কাছ ছুঁয়ে পড়েছে সাদা মার্বেলের মেঝেতে। ফিওনা একাই বেলকনিতে দাঁড়িয়ে আছে, চোখ মেলে তাকিয়ে আছে দূরের আকাশে। স্নিগ্ধ ঠান্ডা হাওয়ায় তার বাদামি চুলগুলোকে বারবার উড়িয়ে নিয়ে যাচ্ছে মুখের সামনে। সে সরায় না, যেন কিছু অনুভব হচ্ছেই না। হঠাৎ কক্ষের দরজা খুলে যায়। জ্যাসপার নিঃশব্দে ভিতরে প্রবেশ করে। প্রথমে দূর থেকে দেখল ফিওনার ছোট ছোট কাঁধগুলো বাতাসে কাঁপছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু ওর নিস্তব্ধতা অসম্ভব ভারী দেখাচ্ছে। জ্যাসপার এগিয়ে যায় বেলকনিতে, ফিওনার একদম পাশে গিয়ে দাঁড়ায়। ফিওনা কারো উপস্থিতি টের পেয়ে হালকা কেঁপে ওঠে, কিন্তু পেছনে ফিরে তাকায় না। জ্যাসপার গলা পরিষ্কার করে বলে ওঠে, ফিওনা, আমি জানতে চাই রিসেপশনের রাতে আসলে কি ঘটেছিল। আমার কোনো কিছু মনে পড়ছে না। এক মুহূর্তে নীরবতা নেমে এলো। জ্যাসপার পুনরায় প্রশ্ন করল, আর আলাইরাকে কে মেরেছে?
ফিওনা এবার ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। চোখে পানি নেই, কণ্ঠে কোনো কম্পন নেই, শুধু এক নিঃশ্বাসে সরাসরি উত্তর দিল, আমি মেরেছি ওকে। জ্যাসপার পেছনে সরে যায় এক ধাপ, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ফিওনার দিকে। তার ভেতরটা যেন হঠাৎ করে বরফের ন্যায় জমে গেল। মাথায় তখন ভেসে উঠছে সেই দৃশ্য, সেদিন রাতের রক্তমাখা ফিওনা, রহস্যময় দৃষ্টি, আর আজকের আলাইরার নিথর দেহ। তুমি তুমি কি বলছো ফিওনা? জ্যাসপার ফিসফিস করে বলল। তুমি বলছো তুমি? জ্যাসপার থেমে গেল। ফিওনা চোখ নামিয়ে বলল, হ্যাঁ আমি মেরেছি ওকে। তুমি সেদিন চেতনা হারানোর ঠিক পরে। জ্যাসপার হঠাৎ থেমে গেল, তার চোখ ফাঁকা হয়ে গেল। সে বোঝার চেষ্টা করলো, এই মেয়েটা যে তার হৃদয়ের একমাত্র জায়গা নেয়া, কোমল নাজুক, অথচ সে কি সত্যি কাউকে খুন করতে পারে? কিন্তু কেন? জ্যাসপার শুধায়, গলাটা খানিকটা রুদ্ধ। আলাইরা কি এমন করেছিল সেদিন রাতে? ফিওনা তখন সবটা বলতে শুরু করলো জ্যাসপারকে, আর নিজেও ডুবে গেল সেই রাতের বিভৎস স্মৃতিতে। ফ্ল্যাশব্যাক। প্রাসাদের হল ঘরের আলোয় ঝলমল করছিল ফুলের সৌরভ, আতিথেয়তা, আর রয়েছে এক অভিজাত উৎসব মুখর পরিবেশ। ফিওনা তখন ছিল প্রাসাদের চেঞ্জিং রুমে, গাউন পাল্টে রিসিপশনের দ্বিতীয় সেশনের জন্য। অন্যদিকে আলাইরা নিজের হাতে পরিবেশন করছিল অদ্ভুত রংহীন গন্ধহীন কেমিক্যাল ডেজার্টের সাথে মিশিয়ে। একটার পর একটা অতিথি যেন হালকা নিস্তেজ হতে শুরু করলো। জ্যাসপার কেবল একটু জুস খেয়েছিল, তাই সে পুরোপুরি অচেতন হয়নি, কেবল ভারী অনুভব করছিল শরীরটা। এই সুযোগটাই নিয়েছিল আলাইরা। সে জ্যাসপারকে একা পেয়ে কক্ষে নিয়ে যায়, ধীরে ধীরে তার মুখের উপর ঝুঁকে পড়ে, জ্যাসপারের গাল ছুঁয়ে তার ঠোঁটের খুব কাছে এনে মুখ এনে ফিসফিস করে কিছু বলতে যায়। তারপর হাত বাড়িয়ে পোশাক খুলতে যাবে, কিন্তু ঠিক তখনই প্রিন্স! কক্ষের দরজা খোলা হয় সজোরে। ফিওনা ঢুকে পড়ে, ওর চোখে আগুন জ্বলতে শুরু করে সামনে থাকা দৃশ্যটি দেখে। হাতে ওর চেঞ্জিং রুমের পোশাকের টুকরো ঝুলছে। ফিওনা দৃশ্যটা দেখে থমথমে হয়ে যায় এক মুহূর্ত, তারপর চোখে অন্ধকার নেমে আসে। তুমি তুমি এটা কি করছো? ফিওনার কণ্ঠে কম্পন নেই, শুধু আগুনের দাবানল। আলাইরা পেছন ঘুরে তাকায়, কিন্তু ফিওনা কোনো কথা শোনেনি তখন। সে এগিয়ে গিয়ে টেনে সরিয়ে দেয় আলাইরাকে জ্যাসপারের উপর থেকে। আলাইরা হাত চেপে জোরে টেনে নিয়ে যাচ্ছে ফিওনা আলাইরাকে টেনে এলড্রা প্রাসাদের একটি গোপন স্টোর রুমে পৌঁছায়। রুমে পৌঁছাতেই আলাইরাকে দেওয়ালের পাশে ধাক্কা মেরে ফেলে দেয়। আলাইরা ছটফট করে ওঠে, নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, মুখ কাঁপছে। তুমি যা দেখেছো ফিওনা সেটা ভুল। আসলে ব্যাপারটা। ফিওনা ঠান্ডা অথচ জ্বলন্ত কণ্ঠে বলে, একদম চুপ, ডাইনি একটা। তোর সাহস তো কম না। আমার প্রিন্সের দিকে চোখ তুলে তাকিয়েছিস, ছুতে গিয়েছিলি। সেই ভুলটাই করেছিস, যেটার জন্য তোকে চরম মূল্য দিতে হবে। আলাইরার চোখ বড় বড় হয়ে যায়, ভয়ে, লজ্জায় আর অপমানে। আলাইরার গলা কাঁপিয়ে বলে, তুমি জানো না আমি এমনটা কেন করতে গিয়েছিলাম। ফিওনা দাঁতে দাঁত চেপে বলে, জানি না, আর জানতেও চাই না। আমার চোখের সামনে কেউ আমার প্রিন্সকে ছোঁয়ার চেষ্টা করলে সেটা আমি মাফ করব না। পরপরই ফিওনা এক ধাক্কায় আলাইরাকে একটি লোহার চেয়ারে বসিয়ে দেয়। তারপর চোখের পলকে ব্লু মেটালিকের শক্ত বেল্ট দিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে। মেটালিক সেকল, যা একমাত্র এলড্রা প্রাসাদের রাজতন্ত্রের অভ্যন্তরীণ টেকনোলজির দ্বারা তৈরি, এমন এক প্রযুক্তি যা সাধারণ ড্রাগন তো দূরের কথা, অভিজাতদেরও ভাঙতে কষ্টসাধ্য হয়ে পড়বে। চারিদিকে অন্ধকার, শুধুমাত্র মাঝখানে এক নিঃশব্দ আলো ছড়িয়ে আছে, আর সেই আলোর নিচে দাঁড়িয়ে আছে ফিওনা, চোখে দানবীয় আগুন নিয়ে। আলাইরা ছটফট করতে থাকে, তুমি পাগল হয়ে গিয়েছো, আমার সাথে এটা করতে পারো না তুমি। ফিওনার গলা বরফের মতো ঠান্ডা হয়ে আসে। তুই তো আগুন নিয়ে খেলতে চেয়েছিলি, তাই না আলাইরা? এখন সেই আগুনই পড়বি তুই নিজেই। আলাইরার চোখ ক্রমশ লালচে হয়ে উঠতে শুরু করলো, তার শরীর কাঁপছে অনবরত। সে গর্জে উঠল, আমি সম্পূর্ণ ড্রাগন, এই শৃঙ্খল ভেঙে ফেলবো আমি। আমার চোখের সামনে, তোমার চোখের সামনে আমি বাঁধন খুলে মুক্ত হয়ে যাব। আকাশে বাজ পড়ার মতো শব্দ হলো। আলাইরার চোখ উজ্জ্বল হয়ে উঠল, ডানার মতো কিছু গর্জে উঠতে শুরু করলো পিঠ থেকে। কিন্তু হঠাৎ সব থেমে যায়। এক ধাতব শব্দ, একটা ধোঁয়া ওঠে, আর কিছুই না। ফিওনা ঠান্ডা গলায় বলল, তোর ভেতরের ড্রাগনকে আমি আটকে ফেলেছি। তোকে জানিয়ে দেই, এই সেকলের ভেতরে একটা ব্লাড সেন্সর আছে। এটা তোর রক্তে থাকা ড্রাগনের জিনকে শনাক্ত করছে, আর যতবার তুই রূপ বদলানোর চেষ্টা করবি ততবার তোর ধ্বংসের এক ধাপ কাছে চলে যাবি। আলাইরা প্রচণ্ড গতিতে কাশতে থাকে, কাশির সাথে রক্ত থুতু ফেলে। সে কাঁদতে কাঁদতে বলে, তুমি তো অর্ধ মানবী, পুরোপুরি ড্রাগন নও, তাহলে এত ক্ষমতা, এত জ্ঞান তোমার কিভাবে হলো? ফিওনা তার মুখের সামনে ঝুঁকে ফিসফিস করে বলে, আমি সেই মেয়ে পৃথিবীতে যার জন্ম, যাকে কেউ কখনো কোনোদিন ভয় পেত না। কিন্তু আমি সেই আগুন যা পুরো ভেনাস ছারখার করে দিতে পারবে।
আলাইরা নিঃশব্দে কাঁদতে লাগলো আর শ্বাস কেঁপে উঠছে বারংবার। তার হাত পা এখনো বুলো মেটালিকের শেকলে বাঁধা, ঠোঁট ফেটে রক্ত পড়ছে, গালে স্পষ্ট দাগ। এই তো কিছুক্ষণ আগেই ফিওনা কয়েকটি কষিয়ে কষিয়ে থাপ্পড় মেরেছে। ফিওনা এখন দরজার সামনে দাঁড়িয়ে আছে, কাঁধে একটা ধাতব ব্যাগ। সে কিছু বিশেষ জিনিস আনতে বাইরে যাচ্ছে, যেন শাস্তি আরও গভীরভাবে দিতে পারে। ফিওনা বেরিয়ে যাওয়ার পরপরই স্টোর রুম ছড়িয়ে পড়ে বিষাদ নিস্তব্ধতায়। কিন্তু ওই দিকে প্রাসাদের অন্য প্রান্তে অ্যালিসা তখন দুশ্চিন্তায় পায়চারি করছে করিডোরে। আলাইরা কি কাজটা ঠিকমতো করতে পারল? সে একে একে সবার কক্ষ খুঁজতে লাগলো। অবশেষে আসে জ্যাসপারের কক্ষে। ভেতরে গিয়ে দেখলো জ্যাসপার অচেতন হয়ে শুয়ে আছে, চোখ বন্ধ, শরীর নিস্তেজ, ত্বক হালকা ফ্যাকাশে। প্রিন্স! অ্যালিসা ছুটে যায় তার কাছে, জ্যাসপারের সামনে বসে তার কপালে হাত রেখে ছুঁয়ে দেখলো জ্বরের মতো উষ্ণ হয়ে আছে শরীর। অ্যালিসা আর কিছু না ভেবে ছুটে যায় করিডোরের দিকে আলাইরাকে খুঁজতে। কিন্তু হঠাৎ করে এমন সময় অনেকটা কাছ থেকে একটা আর্তনাদ ভেসে আসে। বাঁচাও, কেউ আছো? আমাকে বের করো এখান থেকে। আলাইরার কণ্ঠ। অ্যালিসা আন্দাজ করতে পারলো কোথা থেকে আসছে শব্দটা। সে ছুটে গেল সেই স্টোর রুমের দিকে। দরজার ফাঁক গলিয়ে দেখলো ভিতরে বাঁধা অবস্থায় আলাইরা। ও মাই গড, কে করলো আলাইরার এই অবস্থা? অ্যালিসা ছুটে যায় আলাইরার কাছে তার বাঁধন মুক্ত করতে। ঠিক তখনই পেছন থেকে কে যেন তার হাত মুচড়ে ধরে, সাথে চুলের মুঠি টেনে পেছনে নিয়ে আসে। ফিওনা, চোখ লাল, মুখে প্রতিহিংসার শীতল আগুন জ্বলছে। তুইও ওর সাথে আছিস, তাই না? ফিওনার কণ্ঠ শীতল ধারালো। অ্যালিসা চিৎকার করতে লাগলো, কিন্তু ফিওনা তার আগেই অ্যালিসার হাত দুটো শক্ত করে পেছনে বেঁধে ফেললো, তারপর ঠেলে দেয় দেয়ালের দিকে। পার্টনার হিসেবে তাহলে তুইও দেখ এবার আমি আলাইরার সঙ্গে কি করি। এক ধাক্কায় অ্যালিসা গিয়ে পড়ল মেঝেতে। ফিওনার চোখে তখন আর মনুষ্যত্ব নেই, সেখানে আছে কেবল আগুন আর প্রতিশোধের আগুন। আলাইরা কাঁদছে অনবরত, শরীর কাঁপছে, মুখের পাশে শুকিয়ে গিয়েছে রক্তের দাগ। কিন্তু ফিওনার মুখে কোনো দয়া নেই। সে এবার ধীরে ধীরে ব্যাগ থেকে একটি করে যন্ত্র বের করে, হেডফোনের মতো, তবে মাথার দুপাশে তীক্ষ্ণ সূচের মতো অংশ, কালচে ধূসর রঙের, আর মাঝখানে লেখা অদ্ভুত ভিনগ্রহের সিম্বল, নিউরাল ব্রেকার। এই চোখ দিয়ে তুই আমার প্রিন্সের দিকে তাকিয়েছিলি, তাই না? বলতে বলতে ফিওনা ধীরে ধীরে যন্ত্রটা আলাইরার মাথায় বসিয়ে দেয়। আলাইরার কাঁধে ঘাড়ে ঘাম জমে আছে, সে হাউমাউ করে কাঁদতে থাকে, মাথা নাড়তে থাকে। না, প্লিজ প্লিজ, আমি ওনার সাথে কিছু করতে চাইনি। তবে সে তো একজন প্রিন্স, তার প্রতি আকর্ষণ কাজ করা তো ভুল নয়। ফিওনার চোখে বিদ্যুৎ জ্বলে ওঠে মুহূর্তেই। সে যন্ত্রটির রিমোট হাতে নেয়, এবার তাকায় আলাইরার চোখে। তোর এই চোখে তো লোভ ছিল, আকাঙ্ক্ষা, তাই না? এখন দেখ আমি কিভাবে এই চোখ উপড়ে ফেলি। না! একটা চিৎকার দিয়ে ওঠে আলাইরা। শুভরাত্রি আলাইরা। এটা বলেই ফিওনা চিকচিক করে রিমোটের বাটন প্রেস করে। ফট করে একটা বিকট শব্দ ছুটে যায় যন্ত্র থেকে আলাইরার মস্তিষ্কে। সে চিৎকার দিয়ে ওঠে, গলা ফেটে যাওয়ার উপক্রম। আলাইরার চোখজোড়া কাঁপতে কাঁপতে হঠাৎ ছিঁড়ে বেরিয়ে আসে কোটর থেকে। রক্তে ভেসে যায় তার মুখ, চোখের কোটর দুটো শূন্য হয়ে যায় মুহূর্তে। গা শিবরানের মতো দেখতে লাগছিল এই মুহূর্তটি খালি কোটরে। রক্তের কিছুটা লেগে যায় ফিওনার মুখে, গলায়, ঠোঁটে। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, রক্তমাখা মুখে, ঠান্ডা হাসি নিয়ে। পেছন থেকে আরেকটা চিৎকার, না! অ্যালিসা কেঁপে ওঠে চিৎকার করে, তার গলা কাঁপছে, চোখে ভয়ের ছায়া। সে মুহূর্তে বুঝতে পারল ফিওনা আর সেই মিষ্টি মেয়ে নেই। আলাইরা দুই চোখ উপড়ে বেরিয়ে গেছে, গলা দিয়ে শব্দ আর বেরোয় না, শুধু শ্বাস নিতে চাচ্ছে, একটু আর ছটফট করছে। অ্যালিসা এক কোণে পড়ে কাঁপছে অনবরত, তার হাত দুটো বাঁধা, চোখ অর্ধেক বন্ধ, মুখে আতঙ্ক জমে আছে। ফিওনা এবার ব্যাগ থেকে বের করে এক ছোট্ট কাচের শিশি, রংটা গাঢ় সবুজ কিন্তু ঢেউ খেলানো। তীব্র গন্ধে ঘরটা ভারী হয়ে যায়। সে শিশিটা হাতে নিয়ে সামনে দাঁড়ায়। আলাইরার ফোঁটা ফোঁটা রক্ত মাখা মুখের কাছে গিয়ে ফিসফিস করে বলে, তুই ভেবেছিলি এই মুখ দেখিয়ে, এই রূপ দেখিয়ে আমার প্রিন্সকে আমার থেকে কেড়ে নিবি? এত সহজ? আজ দেখ তোর রূপ, তোর প্রেম প্রতিযোগিতা কিভাবে শেষ করি। এক মুহূর্তে শিশির ঢাকনা খুলে ফিওনার আঙুল ছোঁয়ায় কেমিক্যালটা, ছুড়ে দেয় আলাইরার মুখের দিকে। একটা বিকট শিশিয়ে শব্দ হয়, আলাইরার ত্বক গলে যেতে থাকে, ঠোঁট আর গলার মাংস চিবিয়ে ফেলতে থাকে কেমিক্যালের আগ্রাসী দহনে। কুৎসিত পোড়া গন্ধে ভরে ওঠে ঘর। আলাইরা মাথা নাড়তে থাকে, চিৎকার করতে যায়, কিন্তু ফিওনার সঙ্গে সঙ্গে তার মুখ শক্ত করে একটা রক্তাভ কস্টেপ লাগিয়ে দেয়। আলাইরা চুপ হয়ে যায়, শুধু ভেতরে গুমড়ে ওঠা ছটফটানো রয়ে যায়। অ্যালিসা ভয়ে সিটিয়ে পড়ে। তার চোখের সামনে যা হচ্ছে তাতে তার শরীর জমে গিয়েছে, হাত বাঁধা, গলা শুকিয়ে আসছে, চোখে ঝাপসা দেখতে পাচ্ছে, চেতনা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ফিওনা এবার তার দিকে ঘুরে তাকায়। তুইও দেখলি তো?
এখন তুইও বুঝবি আমি কেমন হয়ে উঠতে পারি আমার প্রিন্সের জন্য। অ্যালিসার ঠোঁট থরথর করে কাঁপছে, কিছু বলতে পারছে না, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছে। অ্যালিসা ধীরে ধীরে পুনরায় চেতনা ফিরে পায়। চোখ এখনো ঝাপসা, মাথাটা ভনভন করছে, হাত দুটো শক্ত করে বাঁধা, নড়ার উপায় নেই। হঠাৎ ফিওনা এগিয়ে আসে তার কাছে, দম্ভে ভরা হাঁটার মতো তার চলন। সে এক হাতে অ্যালিসার চুল মুঠো করে টেনে তোলে, মুখটা নিজের সামনে। তুই আমার বোন বলে বেঁচে গিয়েছিস। চোখে কুয়াশা জমলেও অ্যালিসা ফিওনার ওই শীতল দৃষ্টিতে ভয় পায়, যেটা আগুনের তৈরি অথচ বরফের মতো নিস্তব্ধ। তুই ভাবছিস আমি বুঝি না? তুই অনেক আগে থেকে এসব নোংরা প্ল্যান করেছিলি। একটা সপাট চর ফিওনার হাত থেকে পড়ে অ্যালিসার গালে। তুই চুপি চুপি আলাইরার সাথে হাত মেলালি, আমার প্রিন্সকে ওর দিকে ঠেলে দিতে চাইলি, ভাবলি আমি ছেড়ে দেব? ফিওনার কণ্ঠস্বর এবার গম্ভীর কিন্তু তীক্ষ্ণ। এবার চোখের সামনে দেখে নে অ্যালিসা, তোর ষড়যন্ত্র কেমন পরিণতি পাচ্ছে। ভবিষ্যতে আমার প্রিন্সকে নিয়ে কোনো চাল দেওয়ার আগে এই দিনটা মনে রাখবি। আগুনে পোড়া মুখ আর ঝলসে যাওয়া চোখের সেই চিৎকার, এই গন্ধ, এই রক্ত, তুই ভাবতেও পারবি না আমি কত দূর যেতে পারি। অ্যালিসা চুপ, কথা হারিয়ে গিয়েছে, শুধু কাঁপছে, চোখে জল, অথচ কান্না ও সাহসটুকু পাচ্ছে না। ফিওনা একটা ধাক্কা দিয়ে আবার তাকে মাটিতে ফেলে দেয়, তার পায়ের নিচে। অ্যালিসা, তার পেছনে ছটফটানো ক্ষতবিক্ষত আলাইরা। ফিওনার চোখে এখনও সেই চূড়ান্ত রাগ, গভীর অন্ধকার, যেটা শুধু ভালোবাসার নামে জন্মায় কিন্তু ধ্বংসের রূপ ধরে। স্টোর রুমের বাতি নিভে আছে, কেবল জানালার ফাঁক দিয়ে ঢোকা কৃত্রিম চাঁদের আলো ফিওনার মুখে আছড়ে পড়ছে। সে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, পাথরের মতো স্থির হয়ে। তার চোখে কোনো শোক নেই, নেই কোনো দয়া, কেবল একটা শীতল সিদ্ধান্ত। আলাইরা শুয়ে হলে পড়েছিল লোহার চেয়ারটায়, প্রত্যেকটা আঘাতের চাপে হাঁপাচ্ছে। ফিওনা এখন, তার শরীর একেবারে দুর্বল, ঠোঁটে তৃষ্ণা, কিন্তু ভয়টাই সব থেকে বড় আতঙ্ক ছড়িয়েছে। ফিওনা, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এই রাজ্যে আসবো না। আলাইরার কণ্ঠে কম্পন। ফিওনা তার ডান হাতে থাকা যন্ত্রটা সামান্য তুলল, ধাতব সেই মেশিনটা মুখে জলজল করে উঠল লাল আলোয়। এটা সেই মেশিন যেটা দেওয়াল ফুটো করে ধাতু গলিয়ে দেয়, আর এটা আসলে একটা পিন পয়েন্টিং পার্সেল বেরার। তুই ভুল করেছিস, বড় ভুল আলাইরা, যার কোনো ক্ষমা নেই। ফিওনার ঠোঁটে হালকা হাসি খেলে যায়। আমি যদি রাতে সময় মতো না আসতাম, তুই আমার প্রিন্সকে পুরোপুরি ছুঁয়ে ফেলতি। ফিওনা হাঁটু গড়ে বসে পড়ল অ্যালিসার সামনে, ধীরে ধীরে আলাইরার কাপা হাতে ধরা মেশিনটি তুলে রাখে তার তালুর উপরে। চোখের পলকেই সুইচটা টিপে দেয়। একটা ভয়ঙ্কর শব্দে ধোঁয়া বেরিয়ে আসতে থাকে হাত থেকে, হাড় গলতে শুরু করে। আলাইরা চিৎকার করে ওঠে, দম বন্ধ হয়ে আসে। থামো প্লিজ, আমি মরতে চাই, আমি আর যন্ত্রণা চাই না, আমাকে মুক্তি দাও। ফিওনা মাথা নেড়ে বলে, এত তাড়াতাড়ি না, এখনো বাকি আছে অনেক কিছু। সে মেশিনটা তুলে এবার আলাইরার গালে রাখে, চাপ দেয়। গালের এক প্রান্ত ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে যায় মেশিনটি। আলাইরার চিৎকার ঘরের দেওয়াল কাঁপিয়ে দেয়। তারপর সেটা থেমে যায় হঠাৎ, জিভ আর নড়াতে পারে না আলাইরা। শেষবারের মতো ফিওনা তার কানের পাশে মেশিনটা ধরে আর তার কানের ভেতরে সেটি চালু করে দেয়। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর নিস্তব্ধতা। আলাইরার নিথর দেহটা মেঝেতে পড়ে যায় চেয়ার সহ। ফিওনা দাঁড়িয়ে আছে নিস্তব্ধতায়। মেশিনটা বন্ধ করে রাখলো। এবার সে কোমরের পাশ থেকে একটা সরু পাতলা ছুরি বের করলো। ছুরিটা ড্রাগন গবেষণাগারের এক পরীক্ষামূলক অস্ত্র ছিল, যা গরম হলে যে কোনো মাংস ছিঁড়ে 1 বিন্দু সময় লাগে না। পাতলা, তীক্ষ্ণ, খুব ভয়ঙ্কর ছুরিটা। ইতিমধ্যে আলাইরার মৃত্যু ঘটে গিয়েছে। ফিওনা তখন শীতল কণ্ঠে বলল, তোর দুঃসাহস খুব বেশি ছিল আলাইরা, আর আমি দেখতে চাই তোর সেই কলিজাটা কত বড়, যে এত বেশি দুঃসাহস জমেছিল। আজকে আমি দেখেই ছাড়বো তোর কলিজা কত বড়। ফিওনা মুহূর্তে ঝুঁকে পড়ে আলাইরার নিথর দেহের দিকে। ছুরির পাথর ধরা লেজটা শক্ত করে ধরে আলাইরার বুকের ওপর হালকা চাপ দেয়। প্রথম চাপে চামড়া ছিঁড়ে যায়, তারপর রক্ত ছিটকে পড়ে ফিওনার মুখের উপর। কিন্তু সে থামে না, আরও বেশি চাপ বাড়ায়। হাড়ের নিচে পৌঁছে যায় গরম ছুরিটা এবার। এরপর ফিওনা ছুরিটা এক প্রবল ধাক্কা আরও গভীরে ঢুকিয়ে দেয়। ছুরিটা কলিজার ঠিক পাশ ঘেঁষে ঢুকে পড়ে। এরপর ফিওনা তার ডান হাত গলিত রক্তে ঢুকিয়ে দেয়। মাংসের গভীরে পৌঁছে যায় হাত। ঠান্ডা কাপা আঙুল হঠাৎ খুঁজে পায় গরম কলিজাটাকে, আর একটানে ছিঁড়ে বের করে আনে কলিজা। আলাইরার চোখ সেই করে স্থির হয়ে আছে। দেহ কাঁপা থেমে গিয়েছে অনেকক্ষণ আগেই। রক্তের ভেজা সেই অঙ্গটা ফিওনার হাতের মুঠোয় তখনও ছটফট করতে থাকে। ফিওনা তাকায় সেই লালচে কলিজার দিকে, মুখে একটা তিক্ত বিষাদ ভেসে ওঠে। তারপর
ক্ষণিকে মিলে যায় সেই বিষাদ। তুই সাহস দেখিয়েছিলি অনেক, ফিসফিস করে বলল সে। এটা ছিল তোর সাহস দেখানোর চরম মূল্য। ফিওনার চোখ জোড়া বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিল। অ্যালিসা নিস্তেজ হয়ে পড়ে আছে, চেতনাহীন। এই মুহূর্তে সে এক প্রকার আধমরা অবস্থায় পড়ে আছে। তার নিস্তেজ শরীরটা যেন ফিওনার ক্রোধের সাক্ষী হয়ে গিয়েছে। ফিওনা এক পা করে এগিয়ে আসে অ্যালিসার দিকে। চূড়ান্ত প্রতিশোধের তৃপ্তি আর খারাপ এক অদ্ভুত শান্তি অনুভব করতে থাকে। আলাইরার লাশটিতে তীব্র যন্ত্রণার ছাপ। ফিওনা স্নিগ্ধভাবে টেনে হিস্ট্রি প্রাসাদের বাইরে দিকে গুদাম ঘরে নিয়ে যায় সেই লাশ। এমনভাবে টেনে নিয়ে যায় যেন কোনো মৃতদেহ নয়, এক প্রকার অপ্রয়োজনীয় বস্তু টেনে নিয়ে যাচ্ছে, যা তাকে এতটুকু টানাপোড়েন ছাড়াই মুছে ফেলা দরকার। গুদাম ঘরের কোণে রেখে সে এক নিঃশ্বাস ফেলে। তারপর প্রাসাদের সেই ভয়ার্ত কোণে ফিরে আসে যেখানে রক্ত ছিটে পড়েছিল। রক্তের দাগ এক এক করে মুছে ফেলে প্রত্যেকটা জায়গা থেকে। তবে নিজের গায়ে লেগে থাকা রক্ত সে পরিষ্কার করল না। সেই রক্তের ছাপ যেন তার অভিশাপের প্রতীক, যা সে মুছতে চায় না। আর তারপরে নিঃশব্দে পাহাড়ের উপর উঠে আসে ফিওনা, যেখানে এক মুহূর্তের জন্য বাতাসের শীতল ঝাপটা তাকে শান্তি দেওয়ার চেষ্টা করছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা বিরাজমান, যা তার মনের অন্ধকার থেকে প্রতিধ্বনিত শোনাচ্ছে। ফ্ল্যাশব্যাক ধীরে ধীরে ম্লান হয়ে গেল। ফিওনার চোখে তখনও আগুনের রেশ রয়ে গিয়েছে। সে তাকিয়ে আছে জ্যাসপারের চোখে। নিঃশ্বাস টানছে ধীরে ধীরে, যেন ভেতরে জমে থাকা সমস্ত প্রশ্ন এখন একটাই দাঁড়িয়েছে। প্রিন্স, ফিওনা বলে উঠল কাঁপা কাঁপা গলায়, তুমি তো সব শুনলে, সব বুঝলে, এখন কি তুমি আমায় ঘৃণা করবে? এক মুহূর্ত নিস্তব্ধতা নেমে এলো। তারপর জ্যাসপার কোনো কথা বলে না, এগিয়ে আসে। সে ফিওনাকে এক ঝটকায় শক্ত করে বুকে টেনে নেয়, যেন কখনোই ফিওনা হারিয়ে না যায়। তুমি যা করেছো পারফেক্ট করেছো, জ্যাসপার ফিসফিস করে বলে। তুমি প্রমাণ করে দিয়েছো তুমি আমার জন্য জন্মেছ। আমি যেমন তোমার জন্য পাগল, তেমনি আমিও চেয়েছিলাম তুমি আমার জন্য পসেসিভ হও। তুমি দেখিয়ে দিলে তুমি আমার যোগ্য অর্ধাঙ্গিনী। ভয় পাওয়ার কিছুই নেই ফিওনা। তুমি এখন সেই আগুন যে আমার মতোই পোড়াতে জানে। ফিওনার চোখে জল জমে ওঠে। সে জ্যাসপারের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলে। দুজনেই দাঁড়িয়ে আছে, দুজনকে আলিঙ্গন করে। ব্যালকনির পাথরের দেওয়ালের কিনারায় বাতাসে তাদের চুল উড়ছে। ফিওনার চোখে অন্যমনস্কতা, তবু ঠোঁটে একরকম প্রশান্তির ছাপ। জ্যাসপার ফিওনাকে নিজের বাহু থেকে সরিয়ে তাকিয়ে থাকে ফিওনার দিকে। তারপর দু হাত দিয়ে ফিওনার কোমর জড়িয়ে তাকে আবারও নিজের দিকে টেনে আনে। সে ধীরে ধীরে ফিওনাকে ব্যালকনির উপর বসিয়ে দেয়। তার ঠোঁটে ফিওনার কপাল ছুঁয়ে যায়। তারপর চোখের কোণে। তারপর ফিওনার নিঃশ্বাস ভারী হয়ে আসে। জ্যাসপার এক হাত দিয়ে তার চিবুক ধরে তোলে, অন্য হাত দিয়ে তার পিঠের ওপর আড়াল করে দেয়। তুমি জানো না আমি তোমাকে কতটা চাই সবসময়, হামিংবার্ড, সে গম্ভীর গলায় বলল। পরক্ষণেই তার ঠোঁট ফিওনার ঠোঁটে এসে ছুঁয়ে যায়, নরম নয় বরং তীব্র এক দাবিতে, এক প্রগড় চুম্বনে। যেন সারা রাত ধরে জমে থাকা আগুন হঠাৎ করেই শিখায় রূপ নিল। বাতাস থমকে যায়, চাঁদের আলো ছায়া ফেলে তাদের দুজনের মুখে। ফিওনা চোখ বন্ধ করে জ্যাসপারের পিঠ আঁকড়ে ধরে। তাদের মাঝে কোনো শব্দ নেই, শুধু হৃদস্পন্দনের তীব্রতা আর তপ্ত নিঃশ্বাস। রাত গভীর। এলড্রা প্রাসাদের আকাশ জুড়ে নীরবতা নেমে এসেছে। চারিদিকে নিস্তব্ধ, শুধু বাতাসের শো শো শব্দ। সেই নিস্তব্ধতা ভেঙে ধীরে ধীরে নিচে নামে এক ড্রাগন। বেগুনি ডানায় জ্যোৎস্নার আলো পড়ে যেন জলজল করছে সে। সিলভা ভেতরটা অস্থির হয়ে উঠেছে। এথিরিয়ানকে না দেখে আর এক মিনিটও থাকতে পারছিল না। তাই ফ্লোরাস রাজ্য থেকে ছুটে এসেছে এলড্রা রাজ্যতে। আর সেই ড্রাগন রূপে এলড্রা প্রাসাদের বারান্দার উপর নেমে আসে। তারপর মানুষ রূপ ধরে সাবধানে এগিয়ে যায় এথিরিয়ানের কক্ষে। দরজার ফাঁকা দিয়ে উকি দেয় অন্ধকার। নিস্তব্ধ, খালি বিছানা পড়ে আছে, কিন্তু এথিরিয়ান নেই। সিলভা এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে পড়ে। তার বুকের ভেতর অজানা হাহাকার বাসা বাঁধে। কোথায় আছে এই মুহূর্তে রিয়ান? মনে মনে বলল সে। পুনরায় ড্রাগন রূপ ধরে চলে যাওয়ার জন্য ডানা আলোতে জ্বলতে যাবে, ঠিক তখনই হঠাৎ তার হাতে জোরে একটা টান পড়ে। এক ঝটকায় কেউ তাকে নিজের দিকে টেনে নেয়। সিলভার শরীর জমে যায়, চোখের পাতা কাঁপতে থাকে। তখনই চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে একজোড়া গভীর তীক্ষ্ণ নীল চোখ, ঠিক আকাশের নীলচে রঙের মতোই, যেই চোখে রয়েছে সমুদ্রের অতল গহ্বর। এথিরিয়ান। সে সিলভার হাত শক্ত করে ধরে রেখেছে। চোখে ঘুম নেই, বরং একরাশ প্রশ্ন আর তীব্র অনুভূতি। তুমি এখানে? এথিরিয়ানের গলা নরম কিন্তু তীক্ষ্ণ। সিলভার চোখ নামিয়ে ফেলে, ধরা পড়া চোরের মতোই। এথিরিয়ানের চোখে তখন আগুন আর নীল বরফ একসাথে মিশে আছে। সিলভা ফিসফিস করে বলে, আম সরি, আমার জন্য তোমাকে সাসপেন্ড হতে হলো। এথিরিয়ান একদম চুপ। তারপর ধীরে ধীরে হাত তোলে। এক আঙুল দিয়ে সিলভার ঠোঁটে রাখে। হুশ, নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে, তোমাকে বাজেভাবে ছুঁয়েছে। আমি জানি না কিভাবে ছুঁয়েছে, শুধু জানি ছুঁয়েছে, আর সেটাই যথেষ্ট ছিল। সিলভার চোখ বড় বড় হয়ে যায়। নিঃশ্বাস বন্ধ করে এথিরিয়ানের দিকে তাকিয়ে থাকে।
ওকে মারার, ওকে মেরে ফেলার কি দরকার ছিল? এথিরিয়ানের কণ্ঠে অদ্ভুত এক নিস্তব্ধ রাগ, এক ভালোবাসার দাবি। তোমার গায়ে কেউ হাত দেবে, হুঁ, আর তাকে আমি ছেড়ে দেব নাকি? একটা দীর্ঘ নীরবতা, তারপর সিলভা ফিসফিস করে বলল, তুমি কি রাগ করেছো আমার উপর? এথিরিয়ান গভীরভাবে সিলভার চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলল, রাগ? রাগ কেন করব? আগে বলো, আমি কি তোমার হৃদয়ে জায়গা পাবো এখন? সিলভার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল, গলার স্বর কাঁপা কাঁপা কিন্তু স্পষ্ট। জায়গা পাবে মানে? জায়গা তো কবেই তোমাকে আমি দিয়েছিলাম। এক মুহূর্তে চারপাশে নীরবতা যেন জ্যোতির আভায় ভরে যায়। এথিরিয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে, এগিয়ে যায় খুব ধীরে, যেন কোথাও পবিত্র কিছু ছুতে যাচ্ছে। সিলভা চোখ নামিয়ে ফেলে, কিন্তু ঠোঁটে সেই চুপচাপ স্বীকারোক্তির হাসি। এথিরিয়ানের হাত সিলভার গালে এসে থামে, ওর নরম উষ্ণ ত্বক যেন নীরব ভাষায় বলে দেয়, এই ছোঁয়াতে সে নিরাপদ। এই ছেলেটাই তার জন্য সব থেকে বেশি নিজস্ব। তুমি জানো না সিলভা, কতদিন ধরে আমি এই দিনটার অপেক্ষায় আছি। এথিরিয়ানের গলা কাঁপছিল আবেগে। সিলভা কিছু বলার আগেই এথিরিয়ান ওকে বুকের মধ্যে টেনে নেয়। তীব্র আবেগে দুজনের চোখ বন্ধ করে ফেলে, একে অপরের হৃদস্পন্দন যেন তাদের সত্যিকারে এক করে দেয়। এথিরিয়ান সিলভার মুখের ঠিক পাশে নেমে আসে, নিঃশ্বাসের কম্পন ওর ঘাড় ছুঁয়ে যায়। এক ঝলক স্নায়ুতে ছুটে আসে সেই পুরনো দিনের স্মৃতি। এত রাতে আমার কক্ষে কেন এসেছো? এথিরিয়ান ফিস ফিস কণ্ঠে বলে, নরম কিন্তু গভীর তার কণ্ঠ। তাও আবার নিজেকে স্বীকার করলে, আমি এখনও তোমার হৃদয়ে আছি। তারপর চোখে চোখ রেখে আরও এক ধাপ এগিয়ে এসে, হ্যাঁ, সেদিনের মতো যদি কিছু হয়ে যায়, এবারও কি তুমি আমাকে ঘৃণা করবে সিলভা? সিলভার চোখ হঠাৎ করে বড় হয়ে যায়, হৃদয়ে সেই পুরনো রাতের আতঙ্ক ফিরে আসে। সেদিন এথিরিয়ানের চোখেও নেশা ছিল, রাগ ছিল, ভাঙা আত্মবিশ্বাস আর কিছুটা অন্ধতা। সে পেছনে সরে যেতে চায়, কিন্তু এথিরিয়ানের চোখ এবার শান্ত। আমি ওরকম আর কিছুই করব না সিলভা, আমি এখন বুঝতে পেরেছি ভালোবাসা মানে জোর নয়। তার কণ্ঠ এবার কাঁপা, কিন্তু সত্যে ভরা। তোমাকে ভয় পাইয়ে দিলে তো আমি নিজেকেই হারিয়ে ফেলবো। সিলভার চোখে পানি জমে ওঠে। এই স্বীকারোক্তি, এই সততা তার জন্য অনেক। এথিরিয়ান খুব ধীরে সিলভার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বললে, ক্যান আই কিস ইউ? সিলভা কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে আসে, হৃদয় ধুকপুক করছে, চোখ দুটো নামিয়ে ফেলে, কিন্তু সে সরে না। তখনই এথিরিয়ানের কণ্ঠ আবারও শোনা যায়, আরও নিচু স্বরে, একটু মজা মেশানো ভয়ঙ্কর কোমলীয়তা। নীরবতা সম্মতির লক্ষণ। বারান্দার ধাতব রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সিলভা। চাঁদের আলো তার মুখে পড়ে স্ফটিকের মতো উজ্জ্বল করে তুলছিল, কিন্তু তার চোখে ছিল অস্থিরতা। এক মুহূর্ত, তারপর কোনো পূর্বাভাস ছাড়াই এথিরিয়ানের শক্ত হাত সিলভার কবজে জড়িয়ে ধরে। চলো। কণ্ঠস্বরটা ছিল গভীর, ধীর কিন্তু প্রকম্পিত, যেন তার ভেতরে কোনো দাবানল পড়ছে। সিলভা কিছু বলার আগে এথিরিয়ান তাকে টেনে নিয়ে আসে ঘরের ভেতরে। বারান্দার দরজা বন্ধ হয়ে যায় এক নিঃশ্বাসে। পরের মুহূর্তে সে সিলভাকে দেয়ালের সাথে চেপে ধরে সজোরে। তার চোখ দুটো অন্ধকার রাতে ঝলসে ওঠা বিদ্যুতের মতো দেখাচ্ছে। তাদের মাঝখানে আর কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাস আর চোখের ভাষা। এথিরিয়ানের ঠোঁট সিলভার ঠোঁটে আঁচড়ে পড়েছে। কোনো নরমতা নেই, কোনো অনুমতি নেই। এটা ছিল দাবি, অধিকার, রক্তের মতো গাঢ়। সিলভার ঠোঁটের কোণে কামড় বসিয়ে ফেলে এথিরিয়ান আর দহনময় কণ্ঠে বলে ওঠে, তোমার এই নীরবতা আমাকে পুড়িয়ে ফেলছে সিলভা। আমার তো এখন শুধু চুমু খেতে ইচ্ছে করছে না, তোমাকে সম্পূর্ণ নিজের করে নিতে ইচ্ছে করছে। সিলভার শরীরটা কেঁপে ওঠে, কিন্তু সে সরে না। তাদের মাঝে থেমে থাকে শুধু হৃদস্পন্দনের শব্দ আর এক ভয়ানক সত্য, এই ভালোবাসা এক অগ্নি যা না পুড়িয়ে থামবে না। এথিরিয়ান এবার সিলভার গলায় কামড় বসায়। তার ঠোঁটের কামড়টা সিলভার গলায় আরও গভীর হয়ে যায়, যেন তার সব নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছে। সিলভা এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়, কিন্তু তার ভেতরে অদ্ভুত এক শিহরণী অনুভূতি জাগ্রত হয়। এথিরিয়ানের দু হাত তখনও সিলভার কোমরের চারপাশে শক্ত করে বাঁধা। তার হৃদস্পন্দন দ্রুত হতে থাকে, ঘরের নীরবতা যেন আরও গভীর হয়ে ওঠে। এথিরিয়ান তার হাত সিলভার পিঠে নামিয়ে আনলো, ধীরে ধীরে শরীরের নিচের অংশ। চোখে চোখ রেখে সে আবার সিলভার ঠোঁটের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। এখন তোমার শরীর আমার, সে বলল, কণ্ঠে এক গভীর ইচ্ছা। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ছোঁয়া, তোমার প্রতিটা অনুভূতি এখন শুধু আমার নিয়ন্ত্রণে। সিলভার শরীর কাঁপতে শুরু করলো, কিন্তু সেই কম্পন কোনো ভয়ের নয়, বরং এক অজানা আকর্ষণের গভীরে ডুব দেওয়ার আগ্রহ। তার চোখে এক অদ্ভুত বিপ্লব ছিল। সে নিজেই বুঝতে পারছিল না, কিন্তু তার মনের ভেতরে যা চলছিল
তা ছিল এক অজেয় আগুনের মতো। এথিরিয়ান সিলভার হাতে আলতো করে আঙুল দিয়ে স্পর্শ করলো, তারপর ধীরে ধীরে তার শরীরের প্রতিটি অংশে হাত বুলিয়ে দিতে থাকে। তোমার দেহ থেকে সব অনুভূতি শোষণ করে নিতে চাই আমি, সে গম্ভীরভাবে বলল। আর তারপর শুধু একটাই প্রতিশ্রুতি থাকবে, আমাদের মধ্যে কখনো দূরত্ব আসবে না। রাত নেমেছিল নিঃশব্দে, চারপাশে শুধু মৃদু বাতাসের সুর। চাঁদের আলো জানালার পর্দা ছুঁয়ে এসে থেমেছিল তাদের দুজনের গায়ে। সেই নিস্তব্ধতার মুহূর্তে এথিরিয়ান ধীরে ধীরে অত্যন্ত সচেতনভাবে সিলভার মুখের দিকে তাকালো। তার চোখে ছিল নিঃশব্দ পিপাসা, এক আকুল আরতি যা শুধু তার হৃদয় জানে। সিলভা তখনও জানত না কি অপেক্ষা করছে তার জন্য, কিন্তু সে থামেনি। এথিরিয়ান তার কোমরের চারপাশে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নিল, যেন এই দূরত্বটুকু অসহ্য হয়ে উঠেছে। তার ঠোঁট ছুঁয়ে গেল সিলভার কপালে, তারপর গালে, তারপর আরও নিচে। প্রতিটা চুমু ছিল ধীরে ধীরে জ্বলে ওঠা এক আগুন, যা ঠোঁট দিয়ে শরীরের ভেতরে ছড়িয়ে পড়ছিল। চেইনের ছোট শব্দে ভেঙে পড়ল মৌনতা। এথিরিয়ানের আঙুল গাউনের চেইনের পথ ধরে নামছিল, যেন প্রতিটি মুহূর্তে সে সিলভার শরীরের একটি গোপন রাগ ছুঁয়ে দিচ্ছিল, ধীরে সাবধানে কিন্তু গভীর আবেগে ভরপুর। গাউন নামাতে বাতাস থমকে গেল, যেন সেও থমকে গেল এই অপরূপ দৃশ্য দেখে। সিলভার দেহ তখন এক শিল্পকর্মের মতো সামনে দাঁড়িয়ে আছে, অর্ধ উন্মুক্ত কিন্তু অনাবৃত নয়। সে ছিল অলঙ্কারের মতো সৌন্দর্যের নিঃশব্দ সংজ্ঞা। এথিরিয়ান তাকে দেখছিল তৃষ্ণার্ত নয়, বরং প্রশংসাপূর্ণ এক দৃষ্টিতে। তার হাত সিলভার নগ্ন পিঠ বেয়ে নিচে নামছিল, যেন আঙুল দিয়ে আঁকছে অনুভূতির কাব্য। তার ঠোঁট নামতে লাগলো একে একে, প্রতিটি চুম্বনে ছিল এক দুঃসাহস কোমলতা, এক প্রশান্ত বিস্ফোরণ যা সিলভার ত্বকে কাঁপন তুলছিল আর হৃদয়ে তুলছিল ঢেউ। সিলভা ধীরে ধীরে চোখ বন্ধ করলো, যেন নিজেকে সঁপে দিচ্ছে সেই আবেগের জোয়ারে। তার আঙুল এথিরিয়ানের চুলে জড়িয়ে গিয়েছে, আর বুকের ভিতরে বাজছে এক ছন্দ, প্রেম আর কামনার অসীম সমন্বয়। এথিরিয়ানের ঠোঁট সিলভার পিঠ বেয়ে একের পর এক চুমো আঁকছিল ধীরে ধীরে, গভীরভাবে, যেন প্রতিটি স্পর্শে সে তার ভালোবাসা গেঁথে দিচ্ছে। তার ত্বকে সিলভার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল, প্রতিটি চুম্বনে যেন সে হারিয়ে যাচ্ছিল এক অজানা আবেশে। তার পিঠ তখন পরিণত হয়েছিল এক ক্যানভাসে, যেখানে এথিরিয়ান ভালোবাসার রং তুলির ছোঁয়া দিচ্ছিল। এক পর্যায়ে এথিরিয়ানের ঠোঁট উঠে এলো সিলভার ঘাড় বরাবর, সেখান থেকে আরও এগিয়ে গেল সে। তার মুখ ঝুঁকে পড়ল সিলভার কানের কাছে। হঠাৎ সেই কোমল মুহূর্তে সে কানের লতিতে হালকা এক কামড় বসালো। সিলভার শরীর হালকা শিহরিত হয়ে উঠল। সে এথিরিয়ানের বুকের কাছে আরও গা এলিয়ে দিল, যেন তার ভেতরের অনুভবগুলো কোনো শব্দ না করে বলে দিতে চায়, আমি তোমার পুরোপুরি। এথিরিয়ানের ঠোঁট তখন আবার নিচের দিকে নামলো, পিঠ বেয়ে কোমরের কাছে। প্রতিটি চুম্বনে এক ধরনের আকর্ষণ, এক অস্থির শান্তি ছড়িয়ে পড়ছিল। আর সিলভা চোখ বন্ধ করে নিজেকে সঁপে দিয়েছিল সেই উষ্ণ পরশের জাদুতে, যেখানে শরীর আর আত্মা একাকার হয়ে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য এথিরিয়ানের চোখে জমে উঠল তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু তার ভেতরে ছিল না কোনো তাড়াহুড়া, বরং ছিল গভীর ভালোবাসা আর অপার টান। ধীরে ধীরে কোমরে রাখা হাত এক নরম টান দিয়ে সে সিলভাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। সিলভার চোখে তখন একরাশ লজ্জা আর আত্মসমর্পণের ছায়া, কিন্তু সেই চোখে ছিল জলজলে অভিমানী ভালোবাসা, যা শুধু এথিরিয়ানের জন্যই সংরক্ষিত। এথিরিয়ান সিলভার মুখের দিকে তাকিয়ে হালকা হাসল, একটা নীরব প্রতিশ্রুতি যেন তার ঠোঁটে লেখা ছিল। তারপর সে মুখ ঝুঁকিয়ে প্রথমে সিলভার গলায় এক দীর্ঘ নরম চুমু দিল। সেই চুমু ছিল তপ্ত কিন্তু শান্ত, ছিল দাবিদার কিন্তু কোমল, যেন বলছে, তুমি শুধু আমার। সিলভার চোখ বুজে এলো, নিঃশ্বাস খানিকটা কেঁপে উঠল। গলার নিচে নেমে এথিরিয়ানের ঠোঁট এবার খোঁজ নিতে লাগলো তার বুকের কাছাকাছি, সেই কোমল স্থানটিতে যেখানে হৃদয় নিঃশব্দে কাঁপে। সে সেখানে রাখলো এক গভীর আবেগময় চুম্বন, যা শুধু শরীর ছোঁয়ার সীমাবদ্ধতা ছিল না, বরং প্রবেশ করেছিল হৃদয়ের গভীরে, আত্মার গভীরতম স্তরে। সিলভার বুকের কাছে যখন এথিরিয়ানের ঠোঁট থামলো, তখন যেন সময়ও নিঃশব্দে থেমে গেল। সিলভার নিঃশ্বাস কাঁপছিল, না ভয় থেকে না, বরং লজ্জা থেকে, এক অপরিমেয় আবেগের কারণে যা তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ছিল। এথিরিয়ানের হাত উঠল ধীরে ধীরে, বয়ে গেল সিলভার গলার পাশ দিয়ে, তার চুলের রেখায় ছুঁয়ে গেল কাঁধে থেমে। তারপর সেই হাত নামলো তার পিঠ বেয়ে, কোমরে এসে জড়িয়ে ধরল দৃঢ়ভাবে, কিন্তু তাতে কোনো চাপ ছিল না, ছিল এক সুরক্ষা, এক নির্ভরতা, যা সিলভাকে আরও বেশি আত্মসমর্পণ করতে বাধ্য করছিল।
সে আবার ঝুঁকে পড়ল, এবার চুমু রাখলো তার বক্ষের মাঝখানে, যেখানে যেখানে হৃদয়ের শব্দ জোরে শোনা যাচ্ছিল। সিলভা তখন নিজেকে আর থামাতে পারছিল না, তার আঙুল খুঁজে নিল এবার এথেরিয়ানের চুল, নরমভাবে টেনে আনলো তাকে আরও কাছে। তার চোখে ছিল তখন জলাভ গ্লানি নয়, ভালোবাসার অতল আবেগ, যেটা গলায় আটকে যায় কিন্তু শব্দ হয় না। তখন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এথেরিয়ান তাকে দু হাতে কোলে তুলে নিল, যেন নিজের ওজন ছিল শুধুই হাওয়ার মতো। সেই মুহূর্তে সারা ভেনাস হালকা হয়ে এসেছিল। সিলভা হাত জড়িয়ে গেল তার গলায়, আর মুখের কোণে ফুটে উঠল এক মৃদু আবেগঘন হাসি। ধীরে ধীরে পরম যত্নে এথেরিয়ান তাকে নিয়ে এলো বিছানার দিকে। চাঁদের আলো এসে ঠিক যেন তাদের আশীর্বাদ করছে। তার আলো সিলভার ত্বকে পড়ল, মনে হচ্ছিল যেন কোনো দেবী যেন ধরণীতে নেমে এসেছে। বিছানায় তাকে শুইয়ে এক মুহূর্ত সিলভার মুখের দিকে তাকিয়ে রইল এথেরিয়ান। চোখে চোখ রাখে, কোনো শব্দ ছিল না, তবু ভিতরে ছিল এক নিঃশব্দ প্রতিজ্ঞা, এই রাত কেবল আমার আর তোমার। তারপর ধীর গতিতে সে তার নিজের গায়ের টি শার্টটা খুলে ফেলল। কাপড় সরে যেতে উন্মুক্ত বুক জেগে উঠল চাঁদের আলোতে, মজবুত, উষ্ণ আর আত্মবিশ্বাসে ভরপুর এক দেহ ভাষা। সিলভার চোখ তখন ধীরে ধীরে সেই দৃশ্যে আটকে গেল। এথেরিয়ান আবার নিচু হয়ে এলো সিলভার উপরে, হাত দুটো বিছানার দুপাশে রাখলো, যেন তাকে ঘিরে ফেলেছে এক উষ্ণ প্রাচীর দিয়ে, যেখান থেকে পালানোর ইচ্ছেও নেই আর দরকারও নেই। এথেরিয়ানের চোখে তখন আর কোনো দ্বিধা ছিল না। সেই দৃষ্টিতে জ্বলছিল তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু তাতে ছিল না কোনো তাড়াহুড়া, ছিল এক অভিজ্ঞান, যেন বহু জন্মের চেনা, বহু রাতের অপেক্ষার প্রতিফলন। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে সিলভার পোশাকের কিনারা ধরে, চোখে চোখ রেখে এক মুহূর্ত চুপ থাকলো। অনুমতি না চেয়ে বরং গভীর অনুভবের মাধ্যমে বুঝিয়ে নিল। সিলভা কোনো প্রতিবাদ করল না, বরং চোখ বুজে নিজের শরীর ছেড়ে দিল সেই বিশ্বস্ত হাতের কাছে। তার নিঃশ্বাস ভারী হচ্ছিল, ঠোঁট কেঁপে উঠছিল, কিন্তু মুখে ছিল এক অপ্রশান্ত আত্মসমর্পণ। এথেরিয়ানের আঙুল ধীরে ধীরে পোশাক সরিয়ে নিতে লাগলো, প্রতিটি ছোঁয়ায় যেন আগুন ছড়িয়ে পড়ছিল চামড়ার নিচে। তারপর এক তীব্র মুহূর্ত, সেই পোশাকটা সে খুলে নিয়ে এক ঝটকায় ছুঁড়ে ফেলল। ফ্লোরের কোনায় গিয়ে পড়ল কাপড়টা, যেন তা ছিল শুধুমাত্র এক অন্তরায়, যা তাদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সিলভার নগ্ন শরীরে তখন চাঁদের আলো ঝলমল করছিল। সে যেন কোনো চিত্রশিল্পীর আঁকা জীবন্ত সৃষ্টি, এক দেবীর মতো। এথেরিয়ানের চোখে তৃষ্ণা ছিল, কিন্তু তার স্পর্শে ছিল সম্মান একজন প্রেমিকের। নিজেকে একটুখানি দূরে সরিয়ে নিয়ে সে পাশে রাখা পাতলা চাদরটা টেনে নিল ধীরে সযত্নে, যেন কোনো পবিত্রতা ঢেকে দিচ্ছে। চাদরটি দুজনের শরীর ঢেকে দিল, কিন্তু আবেগের উত্তাপ তার নিচে যেন আরও তীব্র হয়ে উঠল। চাদরটা এখন ছিল এক স্বর্গীয় আচ্ছাদন, যেখানে বাইরের জগতের আলো, শব্দ, বাস্তবতা ধীরে ধীরে মিলিয়ে গিয়েছে। শুধু রয়ে গেছে এথেরিয়ান আর সিলভার দেহের ঘনিষ্ঠ নিঃশ্বাস, উষ্ণতা আর এক চিরন্তন অনুভব, যেখানে সময় আর শরীর একে অপরকে হারিয়ে ফেলেছে। চাদরের নিচে এথেরিয়ানের ঠোঁট ধীরে ধীরে নামছিল সিলভার ঘাট থেকে বুকের দিকে। প্রতিটি চুমু ছিল আগের চেয়ে গভীর, ধীর আর তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ। তারপর সে ধীরে ধীরে নামতে লাগলো আরও নিচে, তার ঠোঁট ছুঁয়ে গেল সিলভার নাভি। সেই চুমুতে ছিল অদ্ভুত জাদু। সিলভার শরীর শিহরিত হয়ে উঠল, তার পেট কেঁপে উঠল এক মৃদু শ্বাসে। নাভির চারপাশে এথেরিয়ানের ঠোঁটের নরম চাপ যেন ছড়িয়ে দিচ্ছিল অসীম ভালোবাসা, যা শুধু শরীরে নয়, হৃদয়ের গভীরেও গেঁথে গিয়েছে। তারপর সেখান থেকে একটু নিচে নামতে নামতে সে রাখলো আরেকটি চুমু সিলভার তলপেটে, কোমলভাবে, যেন সে নিজের ভালোবাসা ছুঁয়ে দিচ্ছে তার আত্মার কেন্দ্রবিন্দুতে। সিলভার ঠোঁট তখন হালকা খুলে গিয়েছে, এক নিঃশব্দ শ্বাস বেরিয়ে এসেছে বুকের গহ্বর থেকে। সে তার আঙুল দিয়ে এথেরিয়ানের মাথা ছুঁয়ে রাখলো, না টেনে ধরার জন্য, বরং শুধু অনুভব করার জন্য, যেখানে সেই মুহূর্তটা চিরস্থায়ী হয়ে থাকে। চাদরের নিচে আলো না থাকলেও তারা দুজন অনুভব করছিল একে অপরকে, চোখে না, স্পর্শে, কথায় না, নিঃশ্বাসে। চাদরের নিচে শরীর আর নিঃশ্বাস যখন মিলেমিশে যাচ্ছিল, সেই মুহূর্তে যেন সময় এক ঝাঁকে উষ্ণ হয়ে উঠেছিল। এথেরিয়ানের ঠোঁট ধীরে ধীরে নামছিল আরও গভীর তলায়। সিলভার শরীরের প্রতিটি স্পন্দনে যেন জেগে উঠেছিল এক জাদুকরী প্রতিক্রিয়া। কিন্তু হঠাৎ একটা শীতল নিঃশ্বাসের মতো সিলভার আঙুল এসে এথেরিয়ানের ঠোঁটের সামনে থামলো। থামো। তার কণ্ঠ ফিসফিসে কিন্তু দৃঢ়। এথেরিয়ানের চোখে ছায়া পড়ে, সে অবাক নয়, শুধু গভীর মনোযোগে তাকায় মুখে। সিলভার চোখ নিচু করে আছে, ঠোঁট কাঁপুনি, কণ্ঠে এক পরিচিত কোমলতা। আজকে না, সে ধীরে ধীরে বলল,
এক মুহূর্তের নীরবতা নেমে আসে, কোনো সংকোচ নয়, শুধু এক অপরিহার্য আবেগের সম্মান। এথেরিয়ান কিছু বলে না, শুধু সিলভার চুলে এক মৃদু ছোঁয়া দিয়ে কপালে আবার চুমু রাখে, একেবারে একদম অন্য মনে নিয়ে। তুমি যেদিন চাইবে সেদিন, সে নিচু স্বরে বলল, আর তাকে আরও ভালো করে জড়িয়ে ধরল চাদরের নিচে। সিলভার তখন চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। একে অপরের উষ্ণতায়, ভালোবাসার সম্মানে যেন সে নতুনভাবে আশ্বস্ত হয়। সেই রাতটা, যেটা হতে পারত তাদের দেহের পুনর্মিলন, রয়ে গেল এক আত্মিক বন্ধনের চূড়ান্ত প্রকাশে, যেখানে থেমে যাওয়া হয়ে উঠল প্রেমের গভীরতম ভাষা। রাত গভীর। জ্যাসপার তার গবেষণাগারে বসে গবেষণা করছে। সেলুলার ডিএনএ এবং মস্তিষ্কের নিউরোমিটার্স নিয়ে গভীর চিন্তাভাবনা করছে সে জানে কোনো একভাবে ফিওনার আচরণের পরিবর্তন ব্যাখ্যা করা দরকার। তার ভালোবাসা, তার ফিওনা, যে একসময় কোমল, নাজুক আর সরল ছিল, আজ কেন এই অস্থিরতা, এই ক্রোধ আর অস্বাভাবিক ক্ষমতার মানসিক অবস্থা গ্রহণ করেছে? তবে জ্যাসপার জানে এর উত্তর সহজ নয়। একজন সাইকো হাজব্যান্ড যে অত্যন্ত পজেসিভ আর নিয়ন্ত্রণ করে আচরণ করে, তার শিকারকে দীর্ঘ সময় ধরে মানসিকভাবে প্রভাবিত করে। এক্ষেত্রে ফিওনার প্রতি জ্যাসপারের অধিকার বোধ, তার প্রতি দহনমূলক মনোভাব আর পজেসিভ সম্পর্কের প্রতি অতিরিক্ত প্রবণতা ফিওনার মস্তিষ্কে গভীর মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটাতে সাহায্য করেছে। একজন সাইকো পার্টনার যেমন জ্যাসপার তার সঙ্গীর প্রতি অতিরিক্ত ভালোবাসা আর আবেগপ্রবণ হয়ে ওঠে সবসময়, যখন ফিওনার মতো একজন মানুষ, যে আগে ছিল স্বাধীন, তাকে একটানা দমন আর নিয়ন্ত্রণের মধ্যে রাখা, তখন সেই ভালোবাসার চাপের মাধ্যমে ভীতি সৃষ্টি করে। অতিরিক্ত ভালোবাসার চাহিদা মস্তিষ্কে শুধু আমি বা শুধু তুমি এমন মনোভাব তৈরি করে, যা দীর্ঘদিনের ব্যবহারে সাইকোটিক আচরণে পরিবর্তন হয়। জ্যাসপার এখন বুঝতে পারছিল যে তার অতিরিক্ত ভালোবাসা, অধিকারবোধ এবং নিয়ন্ত্রণের আচরণগুলো ফিওনার মস্তিষ্কে একটা বিপুল পরিবর্তন এনে দিয়েছে। সে গবেষণার মাধ্যমে জানত, একজন সাইকো পার্টনার যে অতিরিক্ত পসেসিভ এবং নিয়ন্ত্রণকারী আচরণ করে, তার সঙ্গীকে দীর্ঘ সময় ধরে মানসিকভাবে প্রভাবিত করতে পারে, এমনকি সেই সঙ্গী মানসিকভাবে বিধ্বস্ত হয়, তার মধ্যে ক্রমশ সাইকোটিক মনোভাব তৈরি হয়। ফিওনার মস্তিষ্কে শুরু হয় কগনিটিভ ডিসন্স, এক ধরনের মানসিক দ্বন্দ্ব। একদিকে সে জানত যে তার ভালোবাসা হচ্ছে, কিন্তু অন্যদিকে তার অনুভূতি ছিল, এই ভালোবাসার কারণে আমি কষ্ট পাচ্ছি, আমি ক্রমাগত দমন হয়ে যাচ্ছি। এই দ্বন্দ্ব তার মধ্যে অস্থিরতা তৈরি করছিল। জ্যাসপার তার গবেষণার মাধ্যমে উপলব্ধি করল যে সাইকো পার্টনার তৈরি হওয়ার জন্য তারও অবদান রয়েছে। তার আচরণ, যে তাকে প্রথমে পজিটিভ করে তুলছিল, তারপর সাইকোটিকভাবে তার উপর চাপ সৃষ্টি করেছিল, সেইগুলো ছিল ফিওনার এমন আচরণের মূল কারণ। এখন জ্যাসপার জানে, ফিওনার পরিবর্তন শুধু তার ভালোবাসা থেকে আসেনি, এটি তার উপর চাপ আর নিয়ন্ত্রণের ফলস্বরূপ ঘটে গিয়েছে। এবার তার কাছে প্রশ্ন ছিল, কিভাবে ফিওনাকে আবার পুরনো রূপে ফিরিয়ে আনা যাবে। ল্যাবের পরিবেশ তখন গাঢ় অন্ধকারাচ্ছন্ন। মেশিনের নীরব গুঞ্জনে বাতাস ভারী হয়ে আছে। জ্যাসপার সারা রাত ল্যাবে কাটাচ্ছে, যেন কিছুতেই শান্তি পাচ্ছে না। হঠাৎ কেউ একজন ল্যাবে প্রবেশ করলো, তার হাতে কিছু গবেষণার কাগজ। কিন্তু তখনই দরজা খোলা থেকে একটি শক্তিশালী উপস্থিতি অনুভব করলো। সেই মুহূর্তে ল্যাবের দরজা ধাক্কা দিয়ে খুলে গেল এবং ভেতরে প্রবেশ করলো ড্রাকনিস, এলড্রা রাজ্যের রাজা। আপনি এত রাতে এখানে? জ্যাসপার দাঁড়িয়ে গেল, চোখে অস্বাভাবিক চমক। জ্যাসপার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কিছু বলবেন? ড্রাকনিস ধীর পায়ে এগিয়ে এলেন, চোখে প্রশ্ন, কণ্ঠে গর্জনের মতো দৃঢ়তা। আলাইরাকে কে মেরেছে জ্যাসপার? এক মুহূর্ত নীরবতা। ল্যাবের আলো জ্বলে নিভে উঠল, যেন সত্য প্রকাশের সাথে সঙ্গত ইঁট দিচ্ছে। জ্যাসপার চোখ নামিয়ে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর শান্ত গলায় বলল, আমি মেরেছি ওকে। ড্রাকনিস বিস্ময় পেছনে সরে গেলেন এক পা। চোখে অদ্ভুত দৃষ্টিতে ছেলেকে দেখলেন। কেন? তার গলার অশ্রুত হাহাকার। জ্যাসপার চোখ খুলল, এবার গলায় রাগ, কষ্ট আর অপরাধবোধ। ও সবার খাবারে কেমিক্যাল মিশিয়ে সবাইকে অচেতন করেছিল। ও আমাকে আমার অজান্তে অন্যভাবে ব্যবহার করতে চেয়েছিল। আজ এলড্রা প্রাসাদের সম্মান, আমার সম্মান সব ধ্বংস হয়ে যেত। ড্রাকনিস গর্জনের মতো চিৎকার করে উঠলেন, তুমি মিথ্যা কেন বলছো জ্যাসপার? তুমি মারোনি, মেরেছে ফিওনা, আর সেটা প্রমাণিত হয়েছে। তিনি এগিয়ে এলেন,
কণ্ঠে ক্ষোভ আর চোখে হতাশা। আলাইরার গায়ে থাকা স্পর্শের নমুনা, ডিএনএ সমস্ত কিছু ফিওনার সাথে মিলে গিয়েছে। ভুলে গেছো এই ল্যাব এলড্রা রাজ্যের প্রতিটি সদস্যের নমুনা রাখে? আমি নিজের হাতে পরীক্ষা করেছি, সত্য কখনো লুকানো যায় না। ওই করেছে এটা। জ্যাসপারের চোখ লাল হয়ে উঠল, দম বন্ধ হয়ে আসছে। স্টপ ইট, সে চেঁচিয়ে উঠল, গলা কাঁপছে। ফিওনার নমুনা নেবেন না ড্রাকনিস। কক্ষ জুড়ে এক অস্বস্তিকর নীরবতা নেমে আসে। ল্যাবের যন্ত্রগুলো টিকটিক শব্দ করছে। জ্যাসপার এক পা পেছনে সরে গেল, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতরে ফিওনার জন্য ব্যথা আর ড্রাকনিসের জন্য ক্রোধ একসাথে দাউ দাউ করে জ্বলতে থাকে। ড্রাকনিস এবার গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কি বুঝতে পারছো না জ্যাসপার? একজন ড্রাগন যদি আরেকজন ড্রাগনকে বিনা যুদ্ধে মেরে ফেলে, সেটা শুধু অপরাধ নয়, এটা এক রাজদ্রোহ। এই খবর যদি এলড্রা প্রাসাদের বাইরে কেউ পায়, তুমি আর প্রিন্স থাকবে না। তোমার সিংহাসন কেড়ে নেওয়া হবে, এমনকি তোমার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেওয়া হতে পারে। জ্যাসপার চোখ জ্বলে উঠছে, বুক ওঠানামা করছে ক্রোধে। সে সামনে এক পা এগিয়ে এসে বলল, আই ডোন্ট কেয়ার। আমার প্রিন্সের মুকুট চাই না, ভেনাসের সিংহাসনও চাই না। শাস্তি হোক, মৃত্যুদণ্ড হোক, তবু ফিওনার গায়ে যেন কলঙ্ক আসতে না পারে। ওর নাম মুখে আনবেন না ড্রাকনিস। আমি বলছি আমি মেরেছি, ব্যাস, যা হবার আমার হবে তাতে। ড্রাকনিসের গম্ভীর মুখে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন জ্যাসপারের চোখে। তারপর ধীরে ধীরে বললেন, তোমাকে ভবিষ্যতে এই রাজ্য সামলাতে হবে জ্যাসপার। একটা খুনের দায় স্বীকার করে তুমি রাজ্যের সামনে কি বিবরণ দেবে? হ্যাঁ, আমি জানতাম ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু এখন তো দেখছি ভালোবাসা ড্রাগনকেও অন্ধ করে ফেলে। জ্যাসপারের চোখে বিদ্যুৎ খেলে গেল, কণ্ঠস্বর তীব্র কিন্তু ঠান্ডা। ভুল বলেছেন। ভালোবাসা মানুষকে অন্ধ করে না, ভালোবাসা মানুষকে স্বার্থপর বানায়। আমিও স্বার্থপর, কারণ আমি এখন নিজের অস্তিত্ব, নিজের আত্মা, নিজের জীবন রক্ষা করছি। আর আমার আত্মা, অস্তিত্ব, জীবন সব কিছুই আমার ফিওনা। তাহলে আমি অবশ্যই স্বার্থপর, কারণ আমি নিজেকে রক্ষা করছি। ব্যাস, এখানেই কথা শেষ, আর একটাও কথা হবে না ড্রাকনিস। সে এক ধাপ এগিয়ে দাঁড়ায়, চোখে আগুন। আর যদি আপনি ভুল করে ফিওনাকে এর মধ্যে টেনে আনেন, আমি পুরো ভেনাস ধ্বংস করে দেব। আমি আর শুধু সেই জ্যাসপার নই, আমি থেরানো। আমায় কেউ আটকাতে পারবেন না, আপনি না, না রাজসভা, না কেউ। ল্যাবে তখন গা ছমছমে নিস্তব্ধতা। ড্রাকনিস কাঁপা কণ্ঠে ফিসফিস করে বললেন, তুমি সত্যি বদলে গিয়েছো জ্যাসপার। ড্রাকনিস পুনরায় ঠান্ডা গলায় বললেন, আরেকবার ভেবে দেখো, তুমি যথাযথ বিবরণ দিতে না পারলে সব হারাবে। এই কথার সাথে জ্যাসপার একটা বিকট শব্দে চিৎকার করে উঠল। ড্রাকনিস একটু পিছিয়ে গেলেন জ্যাসপারের সেই চিৎকারে। জ্যাসপার তখন কাঁপতে কাঁপতে ল্যাবের পাশে থাকা কম্পিউটারে এক ঘুষি মারল। কাজ ভেঙে ছিন্নভিন্ন হয়ে গেল। ওর হাত, রক্ত গড়িয়ে পড়ছে ল্যাবের ধাতব মেঝেতে। সেই রক্তাক্ত হাত তুলে ড্রাকনিসের চোখের সামনে রেখে চিৎকার করে বলে উঠল, আর কতবার আপনাকে বোঝাতে হবে? আমি সব কিছু হারাতে রাজি আছি। আমার রাজ্য, আমার সিংহাসন, আমার পরিচয় সব শেষ হয়ে যাক, কিন্তু শুধু একটা জিনিসই আমি চাই, আমার ফিওনা। শুধু ও আমার কাছে থাকলে আমার সব কিছু পূর্ণ। ওকে হারালে আমি একেবারে শেষ হয়ে যাব। জ্যাসপারের চোখে তখন ক্রোধের দহে ভেসে আসছে এক ফোঁটা অশ্রু, কিন্তু সেই অশ্রু সে লুকাচ্ছে না। ড্রাকনিস চুপচাপ দাঁড়িয়ে। এত বছরের অভিজ্ঞ রাজা আবারও তার নিজের ছেলের এমন নিঃস্ব আত্মদহন দেখে বাকরুদ্ধ। ড্রাকনিসের চোখে তখন অদ্ভুত এক ঝলক। অনেক কিছু বলতে চেয়েও থেমে গেলেন তিনি। তার ডান পাশে দাঁড়িয়ে রক্তাক্ত জ্যাসপার হালকা কাত হয়ে কানে কানে বলল, সমস্ত প্রমাণ মুছে ফেলুন আর সবাইকে জানিয়ে দিন আমিই মেরেছি আলাইরাকে। শব্দগুলো যেন কাচের মতো তীক্ষ্ণভাবে ভেদ করে গেল ল্যাবের নিস্তব্ধতা। জ্যাসপার একবারও পেছনে ফিরে না তাকিয়ে ল্যাবের দরজা দিয়ে এগিয়ে গেল। তার পায়ের ছাপ পড়ছে ল্যাবের মেঝেতে, রক্তে ভেজা পদচিহ্ন হয়ে আছে, ঠিক যেমনটা সে নিজে রেখে যাচ্ছে নিজের ভাগ্য রচনা করে। ড্রাকনিস অসহায়ভাবে তাকিয়ে রইলেন। ছেলের পেছনে রাজা হিসেবে তার হাতে অনেক ক্ষমতা, কিন্তু একজন পিতা হিসাবে তিনি সেই মুহূর্তে সম্পূর্ণ পরাজিত।